ভূমিকম্পে কাঁপল গোটা উত্তরবঙ্গ, কম্পন অনুভূত কলকাতাতেও। পাখির চোখ বিধানসভা ভোটে পশ্চিম বর্ধমান ও কৃষ্ণনগরের দলীয় কর্মীদের আরও মিলেমিশে কাজের বার্তা অভিষেকের। দেবরায় আদিবাসী যুবকের মৃত্যু, আদালতের অনুমতি নিয়ে পদযাত্রা শুরু শুভেন্দুর। যাদবপুরে বারংবার পড়ুয়ার মৃত্যু, চিন্তিত সুকান্ত, পরিস্থিতি সমাধানে একগুচ্ছ প্রস্তাব। উত্তপ্ত নেপালে অবশেষে শান্তি, মহিলা মুখ দায়িত্ব পেতেই কি বার্তা মমতার। রাজ্যকে টেক্কা দিয়ে এবার দুর্গাপুজোয় অনুদান দিচ্ছে বিজেপিও, দায়িত্ব মহাগুরু। ফের নন্দীগ্রামে বড় জয় বিজেপির, শুভেন্দুর খাস তালুকে গোহারা হারালো তৃণমূল। নেপালের শান্তি ও অগ্রগতির জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ, সুশীলা কার্কিকে শুভেচ্ছা মোদির। খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, টিটিপি হামলায় 12 পাকিস্তানি সেনা নিহত, পাল্টা অভিযানে খতম 35 জঙ্গি। লক্ষ্মীর ভান্ডার নিয়েও কি তাহলে মতুয়াদের ভোট পাবে না তৃণমূল? মহুয়ার মন্তব্যে তোলপাড়। এআই দিয়ে তৈরি মোদি এবং তার মায়ের ভিডিও, কংগ্রেসের বিরুদ্ধে বড় অ্যাকশন দিল্লি পুলিশের। বীরভূমে পাথর খাদানের 6 শ্রমিকের মৃত্যুতে এনআইএ তদন্ত দাবি শুভেন্দুর, একে সুর কংগ্রেসের মিল্টনের। রামপুরহাটে ভয়ঙ্কর ঘটনায় স্নানে নেমে তলিয়ে গেল 3 যুবক, প্রাণে বাঁচল শুধু একজন। ক্ষমতা দখলের এত লালসা, এই সামান্য ভোটেও বোমাবাজি তৃণমূলের, তাহলে 26-এ হবেটা কি? শুভেন্দুকে যা ইচ্ছে তাই বলে আক্রমণ, এরপরেও শাস্তি হবে না তৃণমূলের শীর্ষ নেতার। প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। ফের ভূমিকম্প, ফের আতঙ্ক। রাশিয়ার পর এবার উত্তর পূর্ব ভারতে অনুভূত হলো কম্পন, তার রেশ অনুভূত হলো বাংলা থেকেও। কলকাতার বুকেও বোঝা গেল ভূমিকম্প, রবিবার বিকালের ঘটনা। এদিন আচমকায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে অসম, এর প্রভাব পড়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল এবং কলকাতাতেও। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছে 5.9। ভূমিকম্পের উৎসস্থল অসমের ঠেকুয়াজুলি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে এদিন বিকাল প্রায় 4:45 নাগাদ প্রথমবার কম্পন অনুভূত হয় অসমের ঠেকুয়াজুলিতে। কয়েক সেকেন্ডের মধ্যেই তার প্রভাব ছড়িয়ে পড়ে দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে। আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কলকাতাতেও বাটের মৃদু কাঁপুনি টের পান সাধারণ মানুষ, তবে শহরে কম্পন ছিল স্বল্পস্থায়ী। সেই কারণে অনেকেই ভূমিকম্প টের পাননি, তাই শহর কলকাতায় এই নিয়ে সেভাবে আতঙ্ক ছড়ায়নি। তবে অসমের কম্পন বেশ ভালোভাবে অনুভব করা গিয়েছে বলেই খবর। তা সত্ত্বেও উত্তর পূর্ব ভারতের এই রাজ্য থেকে এখনো পর্যন্ত কোনো বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসনের তরফে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। এই অবস্থায় আতঙ্ক না ছড়িয়ে স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 2011 সালের বিশ্বকর্মা পুজোর সময় ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি এখনো তাজা উত্তরবঙ্গের মানুষের মনে। সেবার ভূমিকম্পে সিকিম সহ বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবছরও একই সময় ভূমিকম্পে সেই স্মৃতি ফের জাগিয়ে তুলল বলে জানাচ্ছেন অনেকেই। এই রাজ্যের বুকে এখন তৃণমূল দল করতে গেলে রাজনীতি না করলেও চলবে, কিন্তু একটা কাজ আপনাকে করতেই হবে। আপনি যদি তৃণমূল করেন তাহলে আপনাকে যত বেশি পারবেন তত বেশি করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে হবে। রাজনৈতিক আক্রমণ নয়, যদি সেটা ব্যক্তিগত আক্রমণ হয় এবং কোনো কোনো ক্ষেত্রে শালীনতার মাত্রা অতিক্রম করে যায়, তাহলে তো আরোই ভালো। যত বেশি করে শুভেন্দু অধিকারীকে আক্রমণের ক্ষেত্রে আপনি শালীনতার মাত্রা অতিক্রম করে যাবেন, তত বেশি করে তৃণমূল দলের কাছে আপনার পয়েন্ট বাড়বে এবং আপনি বড় মাপের কোনো নেতা হয়ে যেতে পারেন। বিরোধীরা এমন কথা বলছে, তার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। কারণ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021-এর নির্বাচনে পরাজিত করেছেন, আর সেই হার কোনো মতেই মেনে নিতে পারছেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী। ভেতরে ভেতরে তার যে যন্ত্রণা হচ্ছে তা মেটানোর জন্য তিনি এবং তার প্রশাসন সব রকম ভাবে শুভেন্দু অধিকারীকে কাবু করার চেষ্টা করেছে, কিন্তু সেখানেও তারা ডাহা ফেল। তাই এখন একটাই উপায়, যারা যত পারো শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগত আক্রমণ করো। তৃণমূল নেতাদের মধ্যে এখন সেই প্রবণতায় লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে যে এই একই কাজ যদি বিজেপির কোনো নেতা, শাসক দলের কোনো নেতা বা নেত্রীর উদ্দেশ্য করে, তাহলে কি সেটা সমীচীন হবে?
বলা ভালো, সেটাকে কি মেনে নেবে এই রাজ্যের প্রশাসন? তখন তো তারা শতপ্রণোদিত মামলা করে বিন্দুমাত্র সমালোচনাকে গ্রহণ না করে উল্টে বিরোধী নেতার বিরুদ্ধেই মামলা শুরু করে দেবে। কিন্তু যা বিরোধী নেতার ক্ষেত্রে শুরু হয় তা কেন শাসক নেতার ক্ষেত্রে হবে না? ইতিমধ্যেই তৃণমূলের গুণধর নেতা, যিনি অত্যন্ত বড় মাপের নেতা, তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে সভা থেকে কুৎসিত আক্রমণ করছেন। শুধু শুভেন্দু অধিকারীকে আক্রমণ নয়, একটি রাজনৈতিক দল সম্পর্কে কথা বলতে গেলে সে যতই বিরোধী রাজনৈতিক দল হোক, তাহলে তাকে সম্মানজনকভাবে রাজনৈতিক আক্রমণ করতে হয়, সেটাও হয়তো ভুলে গিয়েছেন তৃণমূলের নেতা দেবু টুডু। জানোয়ার থেকে শুরু করে অসভ্য, বর্বর সমস্ত প্রকৃতির শব্দ ব্যবহার করে বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, আর তারপরেই বিরোধীরা প্রশ্ন তুলছেন যে এবার এই দেবু টুডুকে কবে গ্রেপ্তার করবে পুলিশ? তবে বিরোধীদের এই বোকা বোকা প্রশ্নকে মোটেই গুরুত্ব দিচ্ছে না বিশেষজ্ঞরা। এখন জনতা জনার্দন বলতেই পারেন যে বিরোধীরা তো সঠিক প্রশ্নই তুলছে, তাহলে এটাকে বোকা বোকা বলে অভিহিত করা হচ্ছে কেন? বিশেষজ্ঞদের যুক্তি, বোকা বোকাই তো। এই রাজ্যের পুলিশের ঘাড়ে কটা মাথা আছে যে তৃণমূলের এই নেতার বিরুদ্ধে পদক্ষেপ নেবে? আরে বাবা, যে পুলিশ নিজেদের মা বইয়ের অপমান পর্যন্ত সহ্য করে নেয়, যে পুলিশ জেল খেটে আসা এক তৃণমূল নেতার বকুনি পর্যন্ত সহ্য করে নেয়, সেই পুলিশ আর কি করে এই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? তাও সেই তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন। স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে যদি কোনো পুলিশ ব্যবস্থা নেয়, তাহলে সেই পুলিশেরই চাকরি থাকবে কিনা, এটাই তো একটা বড় প্রশ্ন। আসলে এই রাজ্যে প্রশাসন নয়, সবটাই তৃণমূল তন্ত্র, যার ফলস্বরূপ তৃণমূল যত বেশি শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে কুৎসিত আক্রমণ করবে, ততই সেই সমস্ত তৃণমূল নেতার বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে তাদের আরো বেশি করে প্রশ্রয় দিয়ে যাবে প্রশাসন। কটাক্ষ করে তেমনটাই বলছে বিরোধীরা। স্নান করতে নেমে ভয়ঙ্কর ঘটনা, ব্রাহ্মণী নদীর জলে তলিয়ে গেল 3 জন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়লেও 2 জনকে যখন উদ্ধার করা সম্ভব হয়, তখন আর তাদের দেহে প্রাণ নেই। শুধুমাত্র একজনকেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিন মর্মান্তিক এই ঘটনা ঘটে গিয়েছে ব্রাহ্মণী নদীর উপরে বৈধরা ব্যারেজের কাছে, রামপুরহাট থানার কীর্তপুর গ্রামের কাছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর যায় পুলিশের কাছেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। ততক্ষণে উদ্ধার কাজে হাত লাগিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, 3 যুবক একই সঙ্গে স্নান করতে নেমেছিল নদীতে। আচমকা 2 জন তলিয়ে যায়। তাদের তলিয়ে যেতে দেখে অন্য যুবক বাঁচাতে যান, তখন তিনিও তলিয়ে যান। শেষে স্থানীয় বাসিন্দারাই তাদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। এদিকে খবর চাউর হতেই নদীর 2 ধারে প্রচুর মানুষের ভিড় জমতে শুরু করে। 3 জনকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু 2 জনকে মৃত বলে ঘোষণা করে দেয় চিকিৎসকেরা। অন্য জনের চিকিৎসা চলছে, তবে কারোর নাম পরিচয় এখনো জানা যায়নি। অবৈধ খাদান থেকে চলছিল পাথর তোলার কাজ। সেই সময় নামে ধস, মৃত্যু হয়েছে 6 শ্রমিকের, আহত হয়েছেন আরো 3 শ্রমিক। বীরভূমের নলহাটিতে পাথর খাদানে এই দুর্ঘটনায় সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, প্রশাসনিক গাফিলতি এবং অবৈধ প্রাণঘাতী বিস্ফোরক সামগ্রীর অবাধ ব্যবহারের ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এই নিয়ে এনআইএ তদন্তের দাবি জানান তিনি। শুভেন্দুর মতো এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা মিল্টন রশিদও। গতকাল নলহাটির বাহাদুরপুর পাথর খাদানে ধস নামে। সেই সময় ওই খাদানের মধ্যে পাথর তোলার কাজ চলছিল। 9 জন শ্রমিক ধসে চাপা পড়েন তারা। ধস নামার খবর পেয়ে এলাকায় অন্যান্য পাথর খাদানের শ্রমিকেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা 6 জনকে মৃত ঘোষণা করেন, 3 জন চিকিৎসাধীন। এই দুর্ঘটনার পর হইচই শুরু হয়। জানা যায়, ওই পাথর খাদান থেকে অবৈধভাবে পাথর তোলা হচ্ছিল। দুর্ঘটনায় শোক প্রকাশ করে অবৈধ পাথর খাদান নিয়ে সরব হন শুভেন্দু। পাথর খাদানে বিস্ফোরণের জেরে শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, পাথর খাদানে বিস্ফোরণে মর্মান্তিকভাবে মৃত্যু হলো 6 জন নিরীহ শ্রমিকের। এই দরিদ্র শ্রমিকরা শুধুমাত্র পরিবারের দুমুঠো অন্ন জোগানোর জন্য এই খাদানে কাজ করছিলেন। তার অভিযোগ, প্রশাসনের গাফিলতি এবং অবৈধ প্রাণঘাতী বিস্ফোরক সামগ্রীর অবাধ ব্যবহারের ফলে এই দুর্ঘটনা। স্থানীয় শাসক দলের নেতা ও পুলিশ প্রশাসনের যোগসাজশে এই ধরনের অসংখ্য অবৈধ খাদান এই এলাকায় গড়ে উঠেছে। এর জন্য রাজ্য সরকার পুরোপুরি দায়ী।
পাথর খাদানে 6 শ্রমিকের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে তিনি লেখেন, ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই এলাকায় দুটি মামলার তদন্ত চালাচ্ছে, যার একটি হলো বীরভূমের মোহাম্মদ বাজারে পাচারের সময় উদ্ধার হওয়া 81,000 জিলেটিন স্টিক ও ডিটোনেটর, অন্যটি বাঁকুড়ার শালতোড়া থানার লিপারি এলাকায় মোটরসাইকেলে বিস্ফোরক বহনের সময় বিস্ফোরণের ঘটনা। এরপরও যে বিস্ফোরক পাচার বন্ধ হয়নি, এই ঘটনা তার প্রমাণ। এই ঘটনার বিষয়েও আমি এনআইএর তদন্তের দাবি করছি। অবিলম্বে বিস্ফোরক ব্যবহারকারী অবৈধ চক্রগুলির বিরুদ্ধে যত উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, নচেত এমন বহু নিরীহ মানুষের প্রাণ আগামী দিনে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু তাই নয়, এই বিস্ফোরক পাচার হয়ে কোনো দেশ বিরোধী শক্তির হাতেও পড়তে পারে, যা দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। শুভেন্দুর মতে এনআইএ তদন্তের দাবি জানিয়ে কংগ্রেসের নেতা মিল্টন রশিদ বলেন, আমার কাছে খবর রয়েছে বীরভূমের 200টি পাথর খাদানের মধ্যে 6 থেকে 7টি সরকার অনুমোদিত, বাকি খাদানগুলি অবৈধ। আর অবৈধ খাদানগুলিতে বিস্ফোরণের জন্য বিস্ফোরক কোথা থেকে আসে সেগুলি খতিয়ে দেখা দরকার। এগুলি রাজ্য সরকার ঠিকমতো দেখবে না, তাই আমরা রাজ্য সরকারের তরফে এই নিয়ে এনআইএ তদন্ত চাইছি। যদি তদন্ত ঠিকঠাক না হয় তাহলে কংগ্রেসের পক্ষ থেকে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব, যাতে অবৈধ খাদানগুলি বন্ধ হয় আর বীরভূমের কোনো ছেলের যাতে প্রাণ না যায়। গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ না হলে দলের স্বার্থে নিজেদের মধ্যে অশান্তি করা দুপক্ষের বিরুদ্ধে একসঙ্গে কড়া ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস। প্রয়োজনে দলীয় সংগঠন মজবুত করতে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িত দুজনকেই সরিয়ে দেবে দল। এদিন পশ্চিম বর্ধমান ও কৃষ্ণনগর তৃণমূলের 2 সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে বৈঠকে এমনই কড়া সতর্কতা বার্তা শুনিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছর ধরে কৃষ্ণনগর ও পশ্চিম বর্ধমান 2 সাংগঠনিক জেলাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুধু প্রকাশ্যেই আসছে না, সংবাদ মাধ্যমেও হেডলাইন হচ্ছে। বিশেষ করে কৃষ্ণনগরের জেলা সভাপতি সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে জেলার বিধায়করা সবাই একসঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন। আসানসোল ও দুর্গাপুরের ক্ষেত্রেও শ্রমিক সংগঠন ও খনি এলাকার দখল নিয়েও তৃণমূল নেতারা একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন। গোটা বিষয়টিতে যে দলের শীর্ষ নেতৃত্ব প্রচণ্ড বিরক্ত তা এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন অভিষেক। 2 বৈঠকেই ছিলেন রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সী। কৃষ্ণনগর ও পশ্চিম বর্ধমানকে এদিন কলকাতার ক্যামাক স্ট্রিটের বৈঠকে দলের প্রধান সেনাপতির বার্তা, দলীয় বিবাদ ভুলে ব্যক্তি স্বার্থে গোষ্ঠীদ্বন্দ্ব ছেড়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে বিজেপির কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা নিয়ে বাড়ি বাড়ি প্রচারে নেমে পড়ুন। দল শক্তিশালী হলে, সংগঠন মজবুত হলে আমরা সবাই নিশ্চিন্তে মানুষের কাজ করতে পারবো। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ না হলে দলীয় সংগঠনের শুধু ক্ষয় হবে না, মানুষ তিতিবিরক্ত হলে স্থানীয় স্তরে তৃণমূলের ক্ষতি হবে। দেরি না করে বিবাদ ভুলে কাল থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামুন। যদিও বৈঠক শেষে বাইরে এসে পশ্চিম বর্ধমানের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেন জেলায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে একসঙ্গে মাঠে নামতে বলেছেন। টার্গেট বেঁধে দিয়ে বলেছেন জেলায় 9টি আসনে আগামী ভোটে জোড়া ফুলকে জিততেই হবে। 2021 সালের ভোটে দুর্গাপুর, পশ্চিম, আসানসোল, দক্ষিণ ও কুলটি 3 আসনে বিজেপি জয়ী হয়েছিল, কিন্তু এবার 3টি আসনে উদ্ধার করার টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক। প্রথম বৈঠকে ছিলেন মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার, তাপস বন্দ্যোপাধ্যায়, বিধান উপোপাধ্যায় প্রমুখ। কৃষ্ণনগরের সাংসদ তথা জেলা সভাপতি মহুয়ার বিরুদ্ধে বিধায়কদের নানা ক্ষোভ থাকলেও অভিষেকের সামনে দ্বিতীয় বৈঠকে তা নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে একইভাবে জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধে সকলকে সতর্ক করে শীর্ষ নেতৃত্ব ছাত্র যুবদের আরো বেশি করে রাস্তায় নেমে গণ আন্দোলন করার পরামর্শ দেন তিনি। এসআইআর নিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা হওয়ায় নদিয়ার জনপ্রতিনিধিদের বাড়তি সতর্কতা অবলম্বনেও গাইডলাইন দিয়েছেন অভিষেক। বৈঠকে ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিধায়ক কল্লোল খাঁ, আলিশা খাতুন, রুকবানুর রহমান, যুব সভাপতি অয়ন দত্ত প্রমুখ। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বুকে নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবেই পরিচিত যাদবপুর বিশ্ববিদ্যালয়, কিন্তু বারবার যেখানে নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন গাফিলতির খবর সামনে আসছে, এই আগেও এক পড়ুয়ার মৃত্যু হয়েছিল, আর এবার ফের 3য় বর্ষের ইংরেজি বিভাগের আরও এক ছাত্রীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ভেতরে পরিকাঠামো থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পড়ুয়ারা সকলেই এই ঘটনা নিয়ে চিন্তিত। আর তাদের পাশাপাশি যাদবপুরের মতো নামী শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে এই সমস্ত ঘটনা ঘটছে তা নিয়ে প্রবল চিন্তা প্রকাশ করে বেশ কিছু প্রস্তাব দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যাদবপুরে যেভাবে এক ছাত্রীর রহস্য মৃত্যু হয়েছে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। ঝিলের পাড়ে কিভাবে সেই ছাত্রী পড়ে গেলেন, কেন তাকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এভাবে অচৈতন্য অবস্থায় পাওয়া গেল, এই সমস্ত প্রশ্ন ঘোরাফেরা করছে। আর তার মধ্যেই যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি একের পর এক তৈরি হচ্ছে তাতে তিনিও যে গোটা বিষয় নিয়ে অত্যন্ত চিন্তিত তা জানিয়ে দিলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে কি পদক্ষেপ নেওয়া উচিত সেই ব্যাপারেও পরামর্শ দিলেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, আমি এই ঘটনায় গভীরভাবে চিন্তিত। ছাত্র বা ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের নিরাপত্তার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা রাজ্য সরকার সেই পদক্ষেপগুলি গ্রহণ করতে পারেনি। এক্ষেত্রে ভেতরে যে জলাশয়গুলি আছে সেগুলি ফেন্সিং করে দেওয়া উচিত। শুধু তাই নয়, যাতে রাত্রিবেলা সেখানে প্রবেশ না হয় তার জন্য নিষিদ্ধ করে দেওয়া উচিত। আর যদিও কোনো অনুষ্ঠান হয় তাহলে অনুমতি নিয়ে তা করা উচিত। আর এটা পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষের একটি নামী শিক্ষা প্রতিষ্ঠান। তাই এখানে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমাদের দেশের নাম খারাপ হবে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ দুর্গাপুজো। তাই বাংলা ও বাঙালির মন পেতে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে যেমন ক্লাবগুলিকে আর্থিক অনুদান দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে দাবি বিরোধীদের, ঠিক তখনই পাল্টা সেই পুজো উদ্যোক্তাদের বিজেপির পক্ষ থেকেও নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ, যেখানে রাজ্যের আর্থিক অনুদানের বিরোধিতা করলেও সেই পথে হেঁটে বাজিমাত করতে চাইছে গেরুয়া শিবির। এবারে দুর্গাপুজোয় সংগঠনের পক্ষ থেকে ক্লাবগুলিকে আর্থিক অনুদান দেওয়ার কথা ভেবেছে তারা, যেখানে যে ক্লাবগুলিকে এই আর্থিক অনুদান দেওয়া হবে তাতে কলকাতা থেকে সেই অনুদান তুলে দেওয়া হবে। আর এর দায়িত্বে রয়েছেন বিজেপি নেতা তথা বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। সূত্রের খবর, এবার দুর্গাপুজোর আগে ক্লাব সংগঠনগুলির মন পেতে বড় কৌশল নিয়েছে গেরুয়া শিবির। এর আগেও একবার তারা এই কর্মসূচি গ্রহণ করেছিল, তবে এখন জেলা সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছিল, কিন্তু এবার জেলা সংগঠন নয়, একেবারে যাদের আর্থিক অনুদান দেওয়া হবে তাদের রাজ্য কমিটির কাছে এসে সেই অনুদান নিতে হবে। আর তাদের হাতে সেই আর্থিক অনুদান তুলে দেবেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তবে প্রশ্ন উঠছে, বিজেপি তো রাজ্য সরকারের দেওয়া ক্লাবগুলিকে আর্থিক অনুদানের বিরোধিতা করে, তারাই আবার সেই পথে হাঁটার চেষ্টা করছে কেন? বিশেষজ্ঞরা বলছে, রাজনীতি বড় কঠিন জিনিস। বিজেপিকে 2026-এ ক্ষমতায় আসতে হবে, এটা তাদের কাছে একটা অগ্নি পরীক্ষা। ফলে বাংলায় যে রাজনীতি চলছে তাতে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে গেরুয়া শিবিরকে, এটা তারা ভালো মতোই উপলব্ধি করছে। আর সেই কারণে একদিকে বাঙালির হৃদয় স্পর্শ করা আর একদিকে বাঙালির বড় উৎসব দুর্গাপুজোয় তারাও যে মানুষকে সহযোগিতা করতে চায় সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা। তৃণমূল সরকারের আছে তাই তারা আর্থিক অনুদান দিতেই পারে, কিন্তু সরকারের না থেকেও দুর্গাপুজোয় শ্রীবৃদ্ধি করার পাশাপাশি কিভাবে তারা হিন্দু সনাতনীদের সব থেকে বড় আচার অনুষ্ঠানে সহযোগিতা করে সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে আরো বেশি করে 26-এর নির্বাচনের আগে জনমোহিনী হয়ে ওঠার চেষ্টা করছে গেরুয়া শিবির। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই রাজ্যের বুকে 2021 সালের বিধানসভা নির্বাচন থেকেই পথ দেখাতে শুরু করেছে নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর বিধানসভা নির্বাচনে সেখানে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। তারপর সেই নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুরে একের পর এক নির্বাচন তৃণমূলের পরাজয় সামনে এসেছে। যথেষ্ট চেষ্টা করুক তৃণমূল কিংবা তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কোনো মতেই শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে বিজেপিকে পরাজিত করতে পারেনি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু বাবু দাবি করছেন যে গোটা রাজ্য জুড়ে এবারের নির্বাচনে নন্দীগ্রাম মডেল কাজ করবে। আর তার মাঝেই ফের 26-এর বিধানসভা নির্বাচনের আগে সেই নন্দীগ্রামে বিজেপির কাছে গোহারা হেরে গেল তৃণমূল কংগ্রেস। এদিন নন্দীগ্রামে বিজেপির আরও একটি বড় জয় সামনে এসেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই জয়ের ব্যাপারে বিজেপির প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, নন্দীগ্রামের মনোযোগ সমবায় নির্বাচনে 9টি আসনে জয়লাভ করেছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে 3টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আর সেই জয়ের পরে রীতিমতো গেরুয়া আবিরে সেলিব্রেশনে মেতেছেন পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা। বিজেপির দাবি, পূর্ব মেদিনীপুর থেকে তৃণমূলের শেষে শুরু হয়ে গিয়েছে।
আগামী বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে মেদিনীপুর মডেল কাজ করবে। একই সময় বাম সরকারকে উৎখাত করার ক্ষেত্রে এই মেদিনীপুর পথ দেখিয়েছিল। আর এবার এই অত্যাচারিত তৃণমূল সরকারের পতন অনিবার্য হবে সেই মেদিনীপুর থেকে। বহু সন্ত্রাস এবং অত্যাচার করেও তৃণমূল এখানে ছাপ ফেলতে পারছে না। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের সমস্ত আসনে পদ্মফুল ফুটবে এবং গোটা রাজ্য থেকে তৃণমূলের বিদায় নিশ্চিত হবে বলেই দাবি গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের।